আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম, দেশের স্বাধীনতার রক্ষায় সকল পক্ষ দায়িত্বশীলতার পরিচয় দিন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক আজকের মন্তব্য প্রতিবেদনটির আদ্যোপান্ত। দিল্লির কুটচালকে পরাভূত করে আরেকটি প্রতি বিপ্লবী পদক্ষেপ সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গত কয়েকদিনে প্রতিহত করতে পেরেছে। শেখ হাসিনা পলায়নের পর থেকেই দিল্লি অব্যাহতভাবে এই অপচেষ্টা করে চলেছে। গত বছর ফ্যাসিস্ট সরকারের পতনের পর ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে সকলে মিলে দেশ পুনর্নির্মাণের জন্য সর্বস্তরের জনগণের মধ্যে যে উদ্দীপনা এবং ত্যাগের মানসিকতা আশা করা গিয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে সেটি বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেখা যায় নাই। ভারতীয় দালাল গোষ্ঠী বহির্ভূত সংখ্যাগরিষ্ঠ জনগণের ভেতরকার বৃহত্তর ঐক্য সকলের ভুলে বেশি দিন ধরে রাখা সম্ভব হয়নি। আশ্চর্যজনকভাবে গত ৯ মাসে ডক্টর ইউনূস সরকারকে ছোট বড় মিলে প্রায় ৩০০ আন্দোলন মোকাবেলা করতে হয়েছে। আমি যখন এই মন্তব্য প্রতিবেদন লিখছি, তখনও রাজধানীতে গোটা ৬ আন্দোলন চলছে। যে কোনো সরকারের পক্ষেই এই ধরনের অরাজক পরিস্থিতি সামাল দেয়া কঠিন। এটি আমাদের সার্বিক দেশপ্রেমেরও লক্ষণ নয়। অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভের কারণে এই বিস্ফোরণ। আমার কাছে মনে হয় এটি জাতি হিসেবে আমাদের স্বার্থপরতার বহিঃপ্রকাশ। জাতির বৃহত্তর লক্ষ্য অর্জনে দেশের জনগণকে যে ধৈর্যশীল এবং ঐক্যবদ্ধ রাখা গেল না, এই ব্যর্থতার দায় প্রধানত সরকার এবং রাজনৈতিক দলসমূহের। প্রথমে সরকার পক্ষ দিয়েই ভুলগুলো বিশ্লেষণের চেষ্টা করছি। ৫ আগস্টের পর সংবিধান স্থগিত করে বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার গঠন না করাটাই বিসমিল্লাতেই গলদ হয়েছে। এই অপরিণামদর্শী সিদ্ধান্তের ফলে আজ পর্যন্ত বঙ্গভবনে একটি টাইম বোম রেখে দেওয়া হয়েছে। হাসিনার রেখে যাওয়া ৫ সংবিধানের প্রতি কোনো কোনো মহলের প্রেমের কারণে এ ধরনের সংকটের সৃষ্টি হয়েছে। এরপর বিভিন্ন সময় অনভিজ্ঞ এবং তরুণ উপদেষ্টাদের কার্যকলাপ সরকারে কেবল সংকট বৃদ্ধি করেনি, অতি দ্রুত জুলাই ঐক্যের ফাটলও ধরিয়েছে। একজন তরুণ উপদেষ্টা তার বুদ্ধিবৃত্তিক পারঙ্গমতা এবং সেকুলার সুশীলত্ব প্রমাণ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি পদের সাথে একেবারেই বেমানান সব পোস্ট দিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করে পরে আবার সেগুলো মুছে দিয়েছেন। ভারতীয় এজেন্টদের সাম্প্রতিক প্রতি বিপ্লবী অস্থিরতা সৃষ্টির প্রয়াসকালে সেই তরুণ উপদেষ্টা তার কৃতকর্মের জন্য বিলম্বে হলেও দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এর মধ্যে সর্বনাশ যা হওয়ার সেটা হয়ে গিয়েছে। অপর একজন বিদেশ থেকে আগত উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করবেন কি করবেন না সেই সম্পর্কে তার এখতিয়ারের বাইরে গিয়ে পোস্ট দিয়েছেন এবং সমালোচনার মুখে সেটি প্রত্যাহার করেছেন। পোস্ট প্রত্যাহার করতে গিয়ে তিনি এক ব্যাখ্যায় বলেছেন যে পোস্টটির বক্তব্য তার একান্তই ব্যক্তিগত ছিল। উপদেষ্টা সরকারি চেয়ারে বসে যে এই সমস্ত বিতর্কিত এবং ব্যক্তিগত পোস্ট দেয়া যায় না, এই সাধারণ জ্ঞান কি এই সব কথিত মেধাবীদের নেই? এছাড়া মাত্র ৯ মাসের মধ্যে কয়েকজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির এমন গুরুতর অভিযোগ উঠেছে যে দুদক অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে। তাদের বিদেশ যাত্রার উপর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। রহস্যজনক করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা একরকম ঘোষণা দেওয়ার পর নিরাপত্তা উপদেষ্টা তার একেবারে উল্টো কথা বললেন। উপদেষ্টাদের এই জাতীয় দায়িত্বজ্ঞানহীনতা, বালখিল্য আচরণ এবং তাদের ব্যক্তিগত সহকারীদের দুর্নীতির ফলে সরকারের ভাবমূর্তি ভয়ানকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং ডক্টর ইউনূস নিজে দুর্বল হয়েছেন। উপদেষ্টাদের বালখিল্যতার আরো উদাহরণ দিয়ে আমার লেখাটিকে দীর্ঘ করতে চাচ্ছি না। সেই সাথে নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণায় অহেতুক বিলম্ব পরিস্থিতিকে আরো জটিল করেছে। রাজনৈতিক ও প্রশাসনিক অনভিজ্ঞতার কারণে এই লেজে গোবরে অবস্থা সৃষ্টি হয়েছে। দেশে ভারতের পরিকল্পনাক্রমে প্রতি বিপ্লব ঘটানোর সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকেও দায় নিতে হবে। এটা সবারই বদ্ধমূল ধারণা যে আগামী নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। দলটির একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের আসন সংখ্যা ৪০ অতিক্রম করা কষ্টসাধ্য হবে বলেই এখন পর্যন্ত
পর্যন্ত মনে করা হচ্ছে। যদিও ইসলামী দলটি মনে করে নির্বাচনের মাঠে তাদের অবস্থা নাকি আমার ধারণার চেয়ে অনেক উত্তম। আমার ধারণা এবং জামায়াত ইসলামের উচ্চাশার মধ্যে কোনটি সঠিক সেটি নির্ধারণে আমাদেরকে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাই হোক, বিএনপির জন্য এমন একটা সুবিধাজনক রাজনৈতিক পরিস্থিতিতে কেন তারা এতখানি ধৈর্যহীন আচরণ করছে সেটি আর এক বিরাট রহস্য। সম্প্রতি ঢাকার আধা অংশের মেয়র পদ পাওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন নেতার মধ্যরাত্রে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যাকাণ্ড নিয়ে দলটি ঢাকা প্রায় অচল করে যে আন্দোলন করেছে তার যৌক্তিকতা নিয়ে দেশের অধিকাংশ নাগরিক প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের অধীনে 2020 সালে মেয়র পদে যে ভুয়া নির্বাচন হয়েছিল, বিএনপির কর্মকাণ্ড সেই নির্বাচনকে প্রকৃতপক্ষে বৈধতা দিচ্ছে। বাংলাদেশের জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত সকল নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। অথচ ঢাকা মহানগর বিএনপির অন্যতম জনপ্রিয় তরুণ নেতা মাত্র কয়েকদিনের জন্য পলাতক মহা দুর্নীতিবাজ শেখ তাপসের কলুষিত চেয়ারে বসে কি এমন অর্জন করবেন তা তিনিই ভালো জানেন। একসময় এই আন্দোলনের জন্য তিনি পস্তাতেও পারেন। অন্যদিকে ছাত্র দলের নেতা মধ্যরাতে রহস্যজনকভাবে হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরকে জড়িত করে তাদের পদত্যাগ দাবি করার পেছনেও কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্রকার রাজনীতি বিএনপির জনপ্রিয়তা কমাবে বলেই আমার ধারণা। তদুপরি দেশের বিভিন্ন জায়গায় দলের নেতাদের চাঁদাবাজির যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে সেটাও উদ্বেগজনক। বিএনপির নীতি নির্ধারকদের স্মরণে রাখা উচিত যে রাজনীতি জনগণের উপলব্ধির উপর বহুলাংশে নির্ভর করে। ভারত প্রশ্নে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ অত্যন্ত সংবেদনশীল। এই দেশে দীর্ঘ 15 বছর ধরে যে অন্যায় জুলুম চলেছে তার জন্য জনগণ ভারতকেই প্রধানত দায়ী করে থাকে। এমন এক অবস্থায় কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি ভারত দ্বারা নিয়ন্ত্রিত এই অভিযোগ উত্থাপিত হয় তাহলে সেই দলের পক্ষে জনগণের আস্থা ধরে রাখা কঠিন হবে। দুদিন আগে দলটির একজন অন্যতম শীর্ষ নেতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মৌলবাদকে আশকারা দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি মৌলবাদের বিরুদ্ধে বিষোদ্গার করার ছলে প্রকৃতপক্ষে বাংলাদেশের আলেম সমাজের প্রতি কটাক্ষ করেছেন। তার বক্তব্যের সাথে পতিত ফ্যাসিবাদ এবং দিল্লির বয়ান মিল দেখে দেশের জনগণ চমকে উঠেছে। তবে কি এই রাজনীতিবিদ ও তার দল ক্ষমতায় গেলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর ওপর ইসলামিস্ট তকমা দিয়ে ফ্যাসিস্ট আমলের মতো জুলুম চালানো হবে? শুধু এটুকু বলে রাখি, জনগণের ভাষা এবং চাহিদা বুঝতে কোনো দল যদি ব্যর্থ হয় তাহলে তার মূল্য অবশ্যই সেই দলকে দিতে হবে। বাঙালি মুসলমানের সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি দিন যে এই দেশে ক্ষমতায় থাকা যায় না সেটা মহান জুলাই বিপ্লব প্রমাণ করেছে। সরকারের সাথে রাজনীতিবিদদের দ্বন্দ্বের মধ্যে অনভিপ্রেতভাবে এবার তৃতীয় পক্ষরূপে সামরিক বাহিনী আবির্ভূত হয়েছে। কদিন আগে সেনাপ্রধানের একটি বক্তব্য সম্ভবত পরিকল্পনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিছু বিশ্বস্ত সহকর্মীর সাথে তার ব্যক্তিগত আলাপচারিতায় যে বক্তব্য রেখেছেন তার সারসংক্ষেপে ক্যান্টনমেন্টের অভ্যন্তর থেকেই ভাইরাল করা হয়েছে। বক্তব্য প্রদানের কয়েক ঘন্টার মধ্যে লিখিত সারসংক্ষেপটি আমার দেশের কাছে এলেও আমরা রাত 11টা পর্যন্ত আইএসপিআর কিংবা সেনা সদর থেকে ব্যাখ্যার অপেক্ষায় তা প্রকাশ করা থেকে বিরত ছিলাম। আমরা চাই নাই সেনাবাহিনীর সঙ্গে জনগণের কোনো রকম দূরত্ব অথবা ভুল বোঝাবুঝির তৈরি হোক। সেই সারসংক্ষেপে ডক্টর ইউনূস সরকার সম্পর্কে নানা রকম হতাশার কথা সেনাপ্রধান ব্যক্ত করেছেন। সেই হতাশার তালিকার একটি আমার কাছে বিশেষভাবে বিস্ময়কর মনে হয়েছে। সেনাপ্রধান বেশ খেদের সাথে অন্যান্য জেনারেলদের বলেছেন যে বর্তমানে সেনাবাহিনী নাকি নিজেদেরকে অভিভাবকহীন মনে করছে। ডক্টর ইউনূসের অধীনে যদি সেনাবাহিনী অভিভাবকহীন হয়ে থাকে তাহলে কি প্রমাণিত ভারতীয় দালাল, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাই বিগত 15 বছর বাংলাদেশ সেনাবাহিনীর পছন্দের অভিভাবক ছিলেন? আয়নাঘরের প্রতিষ্ঠাতা শত শত গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যার কুশীলব জেনারেল তারেক সিদ্দিকের অভিভাবকত্বে কেনই বা ধার্মিক সেনাপ্রধানের বিবেক পীড়িত হয় নাই? সারসংক্ষেপ অনুযায়ী সেনাপ্রধান বলেছেন একমাত্র নির্বাচিত সরকারই সেনাবাহিনীর প্রকৃত অভিভাবক হতে পারে। তত্ত্বগতভাবে তার বক্তব্যের সাথে আমার কোনো রকম দ্বিমত নেই, কিন্তু প্রশ্ন হলো তিনটি ভোটারবিহীন ভুয়া নির্বাচনের মাধ্যমে গঠিত একটি ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশের জনগণ কি আদৌ নির্বাচিত সরকার মনে করে? যদি শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত না হয়ে থাকেন তাহলে একজন ভয়ঙ্কর ফ্যাসিস্ট ভোট ডাকাত শাসক কিভাবে সেনা প্রধানের কাছে দীর্ঘ 15 বছর সেনাবাহিনীর প্রকৃত অভিভাবক রূপে বিবেচিত হতে পারেন? শেখ হাসিনা এবং জেনারেল তারেক সিদ্দিক ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সেনা প্রধানের কাছে অভিভাবকের মর্যাদা পেতে পারলেও দিল্লিতে পলাতক দানব প্রকৃতির এই নারী ও পুরুষদ্বয়
কোনো অবস্থাতেই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কোনো অফিসার কিংবা সৈনিকের অভিভাবক হতে পারেন না। সেনাপ্রধান এবং অন্যান্য জেনারেলরা যদি শেখ হাসিনার মতো একজন নিকৃষ্ট শাসক, শেখ পরিবারের বিশেষ নিরাপত্তার নামে তার পরিবারের আন্ডা বাচ্চা এবং খুনি তারেক সিদ্দিককে 15 বছর ধরে স্যালুট করে থাকতে পারেন, তাহলে মাত্র 9 মাসের মধ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে এত নালিশ গ্রহণযোগ্য নয়। সেনা প্রধানের বক্তব্যের প্রকাশিত সারসংক্ষেপ অনুযায়ী এত সব নালিশের মধ্যে কেউ যদি দিল্লির ইশারায় ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করার চেষ্টা করে, তাহলে তাকে বিশেষ দোষ দেয়া যাবে না। তবে গত সোমবার সেনা সদরের বিবৃতি ও সংবাদ সম্মেলনে আশান্বিত হয়েছি। ভারতীয় আগ্রাসী তৎপরতার পটভূমিতে জাতির একান্ত প্রত্যাশা সরকার, প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং সামরিক বাহিনীর কর্তারা হুঁশে ফিরবেন। তাদের বিভাজনের কারণে দেশের স্বাধীনতা আবার হুমকির মুখে পড়লে দেশপ্রেমিক জনগণ আপনাদের ক্ষমা করবে না। যাই হোক, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আমরা সকলেই পাহারাদার। তাই রাষ্ট্রের একজন প্রবীণ নাগরিকের অধিকারে সকল পক্ষের প্রতি আহ্বান জানাবো, দিল্লির দাসত্ব থেকে স্বদেশ রক্ষায় দ্রুত পারস্পরিক বিভেদ মিটিয়ে ফেলুন। সরকারের দায় এক্ষেত্রে সর্বাধিক, তাই আর বিলম্ব না করে নির্বাচনের যুক্তিসঙ্গত রোড ম্যাপ ঘোষণা করুন। সেই রোড ম্যাপ না মেনে কোনো দল যদি হঠকারী আচরণ করে এবং অরাজকতা তৈরি করে, তাহলে দেশের জনগণকেই তার জবাব দিতে দিন। বর্তমান সরকারের 3 প্রধান দায়িত্ব হলো ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর বিচার, ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধ কল্পে শাসন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার সাধন এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। এই 3 লক্ষ্য পূরণে সরকারকে হয় কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে, অথবা অপারগ হলে জনগণকে অবহিত করে রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আমরা ডক্টর ইউনূসের কাছ থেকে সময় ক্ষেপণ ব্যতি রেখে সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। দর্শক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আজকের মন্তব্য প্রতিবেদন এ পর্যন্তই। আগামী বুধবার ইনশাল্লাহ আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।